উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনকরের। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইস্তফা পত্র পাঠালেন ধনকর। শারীরিক কারণ দেখিয়েই এই ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে জগদীপ ধনকরের এই পদত্যাগ পত্রে। লাগাতার সুপ্রিম কোর্টের প্রতি বিরূপ মন্তব্য ধনকরের। কেন্দ্রের পক্ষ থেকে লোকসভায় বিচারপতি বর্মার অপসারণের নোটিশ দেওয়া হয়। রাজ্যসভার স্পিকারের অনুমোদনে ৬৩ জন বিরোধী সাংসদের স্বাক্ষরিত। ধনকরের এই ভূমিকায় অস্বস্তিতে পড়ে কেন্দ্র। লাগাতার সুপ্রিম কোর্টের প্রতি বিরূপ মন্তব্য ধনকরের। লাগাতার সুপ্রিম কোর্টের প্রতি বিরূপ মন্তব্য ধনকরের। ধনকরের এই ভূমিকায় অস্বস্তিতে পড়ে কেন্দ্র। উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা জগদীপ ধনকরের। লাগাতার সুপ্রিম কোর্টের প্রতি বিরূপ মন্তব্য ধনকরের। লাগাতার সুপ্রিম কোর্টের প্রতি বিরূপ মন্তব্য ধনকরের। রাজ্যসভার স্পিকারের অনুমোদনে ৬৩ জন বিরোধী সাংসদ স্বাক্ষরিত। ধনকরের এই ভূমিকায় অস্বস্তিতে পড়ে কেন্দ্র। লাগাতার সুপ্রিম কোর্টের প্রতি বিরূপ মন্তব্য ধনকরের। কেন্দ্রের পক্ষ থেকে লোকসভা বিচারপতি বর্মার অপসারণের নোটিশ দেওয়া হয়। রাজ্যসভা স্পিকারের অনুমোদনে ৬৩ জন সাংসদের স্বাক্ষর। এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, ইতিমধ্যেই আমরা জানি যে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকর। একটা দ্বিমত দেখা যাচ্ছিল, ঠিক কি রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কি বোঝা যাচ্ছে এই ইস্তফাকে কেন্দ্র করে? দেখো অনন্যা, সব থেকে যেটা বড় কথা হচ্ছে যে জগদীপ ধনকরের যে প্রকৃতি স্বভাব, তাতে সবসময় তিনি একটু আক্রমণাত্মক, মানে সবসময় ওনার সম্পর্কে আমরা বলতাম যে উনি একটু আগ বাড়িয়ে খেলেন। অর্থাৎ সবসময় একটু মানে কোনো একটা দায়িত্ব পেলে সেটা যতটা না তার ম্যান্ডেট, যতটা তার যা করা উচিত, তার থেকেও অনেক বেশি উনি নিজে তার ব্যক্তিগত উৎসাহ উদ্দীপনা নিয়ে বেশি করেন। আবার এটাও ঘটনা যে ধনকরের শারীরিক অসুস্থতা ছিল, এমন নয় যে ছিল না বা নেই। তার কারণ যখন রাজ্যপালও ছিলেন, আমার বেশ মনে আছে তখন কলকাতায় থাকতেন, ধনকর একবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি হয়ে প্রায় দিন 15 ওনার চিকিৎসা হয়েছিল। এবং তারপরে উনি যখন দিল্লিতে এলেন এবং ভাইস প্রেসিডেন্ট হলেন, তখন উপরাষ্ট্রপতি থাকার সময়ও কিন্তু ওনাকে নিয়মিত এইমসে চেক আপের জন্য যেতে হয়। এবং ওনার বেশ কিছু, একটা তো ওনার একটা স্পাইনাল কর্ডের সমস্যা রয়েছে, আর আরেকটা রয়েছে ওনার নানান রকম ভাবে একটা কার্ডিয়াক প্রবলেম। কিন্তু সাধারণত আমাদের দেশের রাজনৈতিক নেতাদের শারীরিক অসুস্থতাটা সবটা সংবাদ মাধ্যমকে বা জনসমক্ষে নিয়ে আসা হয় না, এটা একটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, তার ফলে সবটা জানা যায় না। কিন্তু এখানে প্রশ্ন যেটা উঠেছে সেটা হচ্ছে যে উনি যখন ইস্তফাটা দিলেন সেটা তো তার আগেই দিতে পারতেন। কালকে বাদল অধিবেশন শুরু হলো এবং বাদল অধিবেশন শুরুতে যেটা হলো সেটা হচ্ছে যে উনি কিন্তু জুডিশিয়ারি বা বিচার বিভাগীয় ব্যবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরে উনি নিজে একজন আইনজীবী এবং উনি নিজে প্র্যাকটিস করতেন, সুপ্রিম কোর্টেও প্র্যাকটিস করতেন। সেখানে তিনি নিজে জুডিশিয়ারি বা বিচার বিভাগীয় ব্যবস্থাকে আঘাত করতে শুরু করেন, প্রকাশ্যে বলতে শুরু করেন। তার ফলে আমাদের দেশে সংবিধান প্রণেতারা যেটা করে গেছেন সেটা হচ্ছে বিচার বিভাগীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, এই তিনটের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা, একটা ব্যালেন্স অফ পাওয়ার। এখন সেখানে যদি যিনি সংসদের প্রধান তিনি এখন যদি বিচার বিভাগ ব্যবস্থাকে আক্রমণ করেন, মানে একটা স্তম্ভ আর একটা স্তম্ভকে আক্রমণ করে, তাহলে বিপদ হয়। সোমনাথ চট্টোপাধ্যায় যখন স্পিকার ছিলেন তিনিও ব্যারিস্টার ছিলেন, কিন্তু তিনিও কিন্তু এই পার্লামেন্টে বিরাটভাবে বিচার বিভাগীয় ব্যবস্থার বিরুদ্ধে বলতে শুরু করেন। কেন সুপ্রিম কোর্টের বেশ কিছু জাজমেন্ট সেটা যদি পছন্দ না হয় শাসক দলের, তখন সংসদের বিরোধীরা সেটাকে ইস্যু করে, আর তখন অনেক সময় শাসক দল তার বিরোধিতা করে। কিন্তু শাসক দলের কোনো নেতা
যদি বিরোধিতা করে সেটা এক জিনিস, আর উপরাষ্ট্রপতি যিনি সংবিধানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি যদি প্রকাশ্যে বলেন তাহলে খুব অসুবিধা হয়। এবং সবচেয়ে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে সংসদের প্রথম দিনে যখন মানে জুডিশিয়ারিটাই আলোচনার বিষয় এবং বিরোধীরা তারা সমবেতভাবে চিঠি দিয়ে মানে রীতিমতো মানে একটা একটা অনাস্থা প্রস্তাব যাতে আর কি নিয়ে আসা হয় সেই জন্য তাকে মানে বলা হচ্ছে, সেই রকম একটা সময় যখন মানে যশবন্ত ভার্মার অপসারণ বিতর্ক সেটা বিরোধীরা মানে রীতিমতো একটা মানে সাংঘাতিক বাউন্সার যাকে বলা হয় দেওয়ার জন্য তৈরি, সেটাকে উনি অ্যাডমিট করে দিলেন। তাতে কিন্তু শাসক দল বিড়ম্বনায় পড়লো, সুপ্রিম কোর্ট প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেল এবং সুপ্রিম কোর্ট একটা আলটিমেটাম দিল সরকারকে যে এটা কি হচ্ছে, মানে তোমরা এমন কিছু করো না যেটা বিচার বিভাগীয় ব্যবস্থার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তোমরা বিচার বিভাগীয় কোনো একটা ব্যাপারে সিদ্ধান্তটা সংসদে নিয়ে গিয়ে সেখানে কিন্তু বিচার বিভাগীয় ব্যবস্থার যে স্বায়ত্ত শাসন সেই অটোনমিতে আঘাত দিচ্ছ। এখন যেটা হয়েছে যে লোকসভাতেও গতকাল শাসক দল সরকার পক্ষ নিজে থেকেই এইটা নোটিশ নিয়ে এসেছে এবং সেখানে বলেছে যে এটা নিয়ে আলোচনা হবে। সেখানে সরকার যখন সেটাকে নিয়ে একটা নোটিশ দিয়েছে বা আলোচনার একটা সুযোগ রেখেছে তখন সাধারণত একই সঙ্গে দুটো কক্ষে সংসদের আলোচনার প্রয়োজন আছে বলে মনে করে না সরকার পক্ষ একটা মোশন সেটা যেটা মানে আর কি বিরোধীরা নিয়ে আসছে সেইটাকে কেন জগদীপ ধনখড় সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করে নিল, গ্রহণ করে নিল, সেটাও একটা বড় কথা। 63 জন বিরোধী এমপিরা তারা মানে সই করেছে, ঠিক কথাই, কিন্তু সরকার বলছে যে আমরা তো নোটিশটা দিয়েছি এবং সেটা লোকসভাতে সাবমিটেড। তাহলে এখানে সরকারের অস্বস্তি বাড়িয়েছে, সুপ্রিম কোর্ট আলটিমেটাম দিয়ে দিয়েছে, বিরোধীদের পালে বাতাস চলে যাওয়ায় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সরকার তারা অস্বস্তিতে পড়েছে। এই অবস্থায় আমার মনে হচ্ছে যে এটা হওয়ারই ছিল, তাকে সরানোর জন্য বলা হতো, কিন্তু কালকের ঘটনাটা একটা ইম্পেটাস মানে দিল যেটাকে কালকেই, তা না হলে এরকম ভাবে তড়িঘড়ি করে প্রথম দিনেই মানে সকালবেলায় এত কাণ্ড আর বিকেল বেলাতেই উনি ইস্তফা দিচ্ছেন এমনটা হয়তো হতো না। শারীরিক কারণে উনি হয়তো ইস্তফা দিতেন, কেননা ওনার ইরিটেশন হচ্ছিল শারীরিক কারণে, এবং সমস্ত বিরোধী নেতারা কার্যত ওনার বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করেছিল যে উনি ইন্টারপার্সোনাল যে রিলেশনশিপ সংসদে একটা প্রয়োজন হয় বিরোধীদের সাথেও সেটা কিন্তু একেবারে অবলুপ্ত হতে বসেছে। এখন এদিকে প্রিয়াঙ্কা গান্ধী এসে গেছেন, তিনি আরো আক্রমণাত্মক হয়ে উঠেছেন, জগদীপ ধনখড়ের পক্ষে সামলানো বেশ কঠিন হয়ে যাচ্ছিল। সুতরাং বিবিধ কারণ, তার মধ্যে জুডিশিয়ারিটা গতকাল একটা মানে সংকট বিন্দুতে, একটা ক্রিটিক্যাল বিন্দুতে পৌঁছে দিল এবং তার পরিণতি আমরা দেখতে পেলাম যে জগদীপ ধনখড় ইস্তফা দিতে বাধ্য হলেন। অনন্যা, জয়ন্তদা আপনি আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে। নাড্ডা, যোগী না শশী থারুর পরবর্তী উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, পরবর্তী উপরাষ্ট্রপতি তাহলে এবার কে হবেন এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে, বেশ কিছু নাম সামনে আসছে। দেখো অনন্যা, এই একটা ব্যাপারে আমি কবুল করতে আমার কোনো লজ্জাবোধ নেই। 40 বছর সাংবাদিকতা করেও আমি কথা বলতে দ্বিধাহীন ভাবে বলছি যে নরেন্দ্র মোদী জামানায় কে হবে কোন পদে সেটা কিন্তু আগাম যে আমাদের জানানোর যে সাংবাদিকদের একটা উপায় থাকতো, এখন কার্যত যেহেতু এটা কোনো আলাপ আলোচনা হয় না, নিজেদের মধ্যে যে একটা বৈঠক হলে তবে তো আমরা জানতে পারবো। মানে নরেন্দ্র মোদী ছাড়া আর অন্য কোনো ব্যক্তি যদি জানেন সেটা হয়তো এখনো জানেন না তিনি, সেটা হয়তো অমিত শাহ হতে পারেন, তারপরে হয়তো নাড্ডা জানবেন, তো এটা এত, এবং হয়তো মোহন ভাগবত তারপরে জানবেন, তো এত মানে এটা একটা সিলেক্টিভ এবং সেই প্রক্রিয়াটাও এখন শুরু হয়েছে কিনা জানা নেই। তবে একটা জিনিস যেটা জল্পনা কল্পনা একটা হয় যে দিল্লিতে সংসদের করিডরে বিভিন্ন রকমের নাম, সেই নামগুলো উঠে আসে, অনেক সময় সেগুলো মেলে, অনেক সময় মেলে না। আমরা সাংবাদিকরা এটাকে কাইট ফ্লাইং বলি, কিন্তু এই ঘুড়ি ওড়ানোর যে গল্প সেখানে যে নামগুলো উঠে আসছে তাতে যদি আমরা মগজাস্ত্র ব্যবহার করে বলি, যে নামগুলো আছে তার মধ্যে একটা আছে শশী থারুর। কিন্তু আমার নিজের মনে হয় যে শশী থারুর যোগ্য কোনো সন্দেহ নেই,
শশী থারুরের মেধার উৎকর্ষ নিয়ে সন্দেহ নেই। উপরাষ্ট্রপতি হতে গেলে যে স্ট্রেচার লাগে সেই স্ট্রেচারটা ওনার রয়েছে, এবং কংগ্রেসটাকে ভেঙে দেওয়ার জন্য, কংগ্রেসকে দুর্বল করে অস্বস্তিতে ফেলার জন্য শশী থারুর বেশ ভালো একটা মনোনয়ন। কিন্তু শশী থারুরের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ওয়ে অফ থিঙ্কিং আছে। এমনও হতে পারে যে যদি কখনো কোনো বিবাদ হয় শাসক দলের সঙ্গে, সেখানে তিনি আবার কিন্তু শাসক দলের বিরুদ্ধে বিরোধিতা করতে পারেন। অর্থাৎ অনুগত বিজেপি আরএসএস এর অনুগত হবেন শশী থারুর এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। 2029 লোকসভা নির্বাচন আসছে, তার আগে এই ঝুঁকিটা নরেন্দ্র মোদী নেবেন কিনা। এবং আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সাধারণত আরএসএস এবং সংঘ পরিবারের পছন্দসই না হলে আজকাল মনোনয়ন হওয়াটা মানে দস্তুর নয়। এবং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রেও তো আমরা কোনো ফোরকাস্ট সেভাবে করতে পারিনি। এমনকি কোবিন্দের সময়, রাষ্ট্রপতির সময় তো এমন একটা কোনো নাম উঠে আসে যে নামটা হয়তো ভাবাই যাচ্ছে না, আমরা তো ভাবতেই পারছি না। আমি কথার কথা বলছি, এটা একেবারেই মানে বোঝার জন্য বলছি। হয়তো অনিল বালুনি রাজ্যসভার সদস্য, তিনি, তাকে কেউ ভালো করে সবাই যে খুব পরিচিত ব্যক্তিত্ব তা নন, তিনি বিজেপির মিডিয়া সেলের প্রধান। তিনি নরেন্দ্র মোদীর কতটা ঘনিষ্ঠ সেটা অনেকেই জানেনই না। এবং তিনি উত্তরাখণ্ডের লোক, গুজরাটের রাজ্যপালের সঙ্গে ছিলেন, তখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, একটা দীর্ঘ সম্পর্ক। তো এটা একটা উদাহরণ, এটাই যে হবে তা নয়, কিন্তু এটা একটা উদাহরণ। নাম তো অনেক আসছে, যেরকম নাড্ডা আরএসএস এর সংঘ পরিবারের ঘনিষ্ঠ, দলের সভাপতি পদ থেকে তার এবারে বিদায় নেওয়ার কথা। নাড্ডা বলে দলের মানে মোদী এবং অমিত শাহ দুজনের সঙ্গে কাজ করেছেন, আবার আরএসএস এর দিক থেকেও কোনো আপত্তি নেই। সুতরাং নাড্ডা একটা সর্বসম্মত প্রার্থী হয়ে উঠতে পারে। কেউ কেউ নীতিশ কুমারের নাম বলেছেন, কিন্তু নীতিশ কুমারের মতো ব্যক্তিত্বকে এই ঝুঁকি নিয়ে বিহারের রাজনীতি থেকে সরানোর জন্য নীতিশ কুমারের নাম কেউ কেউ বলতে শুরু করেছেন। যারা নীতিশ কুমারকে সরাতে চায় সেই সব বিজেপি নেতারা, কিন্তু নীতিশ কুমারকে করাটার পেছনে ঝুঁকি থাকে, কারণ নীতিশ কুমারের এখন মানসিক যে পরিস্থিতি, তাতে উনি কখন কি করে ফেলেন, কখন কি বলে ফেলেন, সেটাও খুব বিপজ্জনক হতে পারে। কেউ কেউ আরো এক্সট্রিম একটা নাম বলছেন, যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সবসময় খুব বিবাদের মধ্যে রয়েছেন, অনেক রকমের সমস্যা রয়েছে। ওখানে বলছেন যে তিনি সন্ন্যাসী, নাথ সম্প্রদায়ের, কিন্তু চলছে ঠাকুর রাজ। পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বত্র ঠাকুর রাজ এসে যাওয়ায় অন্য যে কমিউনিটি, ওখানে জাতপাতের একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। আবার অমিত শাহর সাথে যোগী আদিত্যনাথের প্রবল বাকবিতণ্ডা চলছে। সুতরাং সেখানে মোদীরও সম্পূর্ণ নিয়ন্ত্রণে তিনি নেই, এবং যোগী আদিত্যনাথ পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন। সুতরাং ওনাকে যদি উপরাষ্ট্রপতি পদে নিয়ে যাওয়া যায়, তাহলে হিন্দুত্ববাদীদের কাছেও একটা সিম্বলিজম হবে, একজন সন্ন্যাসী মানে গেরুয়াধারী উপরাষ্ট্রপতি। কিন্তু এই পরিস্থিতিতে একটু ভাবতে হবে, কেন একটু আচমকা হয়েছে। এর আগে কোনো উপরাষ্ট্রপতি তার মেয়াদ শেষ করার আগে এইভাবে ইস্তফা দেননি। ইস্তফা দিয়েছেন যদি তিনি রাষ্ট্রপতি পদের প্রার্থী মনোনীত হয়েছেন, তখন তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু এখনো বোধহয় কার্যত 2 বছর বাকি আছে। তো এখানে 2 বছরের জন্য আবার আরেকজনকে উপরাষ্ট্রপতি করতে হচ্ছে, এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসও কিন্তু এটা প্রথম। সুতরাং অনন্যা, এখন এই আলাপ আলোচনাটা আমরা চালিয়ে যাব, কিন্তু এখনই চূড়ান্ত ভাবে কে হচ্ছেন সেটা বোধহয় বলার সময় এখনো আসেনি। অনন্যা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। উপরাষ্ট্রপতি কে হতে চলেছে, পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। নাড্ডা, যোগী না শশী থারুর, কে হচ্ছেন এই নিয়ে আলাপ আলোচনা চলবে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঠিক কে উপরাষ্ট্রপতি হবেন। আরএসএস এর পক্ষ থেকে এই বিষয়ে স্বচ্ছ ছবি নেই। সোমবার উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকর। পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে কিন্তু জল্পনা এখনো পর্যন্ত রয়েছে। আরএসএস এর পক্ষ থেকে এই বিষয়ে স্বচ্ছ কোনো ছবি নেই।